শরৎ এসেছে কাশফুলে ধরে ধরে বিথরে বালুচরে। সাদা মেঘে শতদোল উড়ছে অপরূপা নীলাম্বরে। ভাটির দেশে শুভ্র কাশবন কেড়ে নিয়েছে মন। নদীর তীর কত যে নিবিড়, মন হয় উচাতন। হাওয়ায় দুলে ফুলদল উড়ে যেতে চায় সুদূরে। মায়া মমতায় আগলে আছে পাশাপাশি অঙ্গাঙ্গী ভাবে। শরতের কথা এলেই সবার চোখের সামনে ভেসে ওঠে পালতোলা নৌকার সারি। দূর আকাশের পানে ভেসে বেড়ানো তুরোর মতো সাদা মেঘের ভেলা। আর খোলা মাঠে দোল খাওয়া সারি সারি শুভ্র সাদা কাশবন। কখনো রোদের লুকোচুরি খেলা, কখনো আবার ঝিরে বৃষ্টির হানা। শরতের মৃদুস্পর্শী বাতাসে কাশফুলের দল ঢেউ খেয়ে যায় বিস্তীর্ণ মাঠ বিল নদীর কূল ঘেঁষে দিগন্ত জুড়ে। এ যেন শুভ্র মেঘের রাজ্যে পাড়ি দিয়ে যায় সাদা বকের দল। স্বাগত জানাই কাশফুলের রাজ্যে। বছরের এ সময়টাতে বড্ড অবহেলায় ফোটা একটি ফুল কাশফুল। অবহেলা অনাদরে বেড়ে ওঠা হলেও কাশফুল তার সৌন্দর্য বিলিয়ে দেয় পরম সুখে। দেখে মনে হয় ঈশ্বরের সৃষ্টির সৌন্দর্যের বিলাসিতা। প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলই জানান দিয়ে দেয় এর আগমনী বার্তা। কাশফুলকে বলা যায় শরতের বার্তাবাহক বা ডাকপিয়ন। শুভ্র সাদা সামিয়ানার চাদর মুড়ি দিয়ে কাশফুল আসে শরতের ডাকপিয়ন হয়ে। পালকের মতো নরম আর ধবধবে সাদা রঙের কাশফুল বার্তা বয়ে আনে ঈশ্বরের প্রিয় শুভ্রতার। স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘ, মাঠ জুড়ে ধবধবে সাদা কাশফুলের সামিয়ানা প্রকৃতিকে করে তোলে তুষার শুভ্র। গ্রামের মহিলারা ব্যস্ত কাশফুলের নাড়া সংগ্রহে। কাশফুল মূলত শন গাছের ফুল। শন শুকিয়ে আটি করে তা ঘরের ছাউনি বেড়া ও পানের বরজে আচ্ছাদন দেয়া হয়। শন শক্ত ও টেকসই, পরিবেশ বান্ধব। শনের তৈরি ঘরে গরমের সময় ঠান্ডা ও শীতের সময় উষ্ণতা ধরে রাখে। তাই তো গ্রামাঞ্চলে শনের ব্যাপক চাহিদা, দেখতেও দৃষ্টিনন্দন। ভাদ্র ও আশ্বিন এ দুমাস শরৎকাল। এ সময় নদী নালা খাল বিল পানিতে ভরপুর থাকে। নবযৌবনা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা দেশীয় মাছের আবাদ বিচরণ। সেই মাছের লোভে শৌখিন মাছ শিকারীরা ভিড় জমায় জলার ধারে। বড়শি হাতে চুপ করে বসে থাকে এক দৃষ্টিতে। সুতোয় টান পড়লেই মারে টান। তলদেশ থেকে উঠে আসে পুঁটিসহ নানা জাতের দেশীয় মাছ। মাছ ধরায় আনন্দ। সাদা মেঘের ভেলায় নীল আকাশ আর মৃদু বাতাসে কাশফুলের দুল খাওয়া সব মিলিয়ে মনকে করে তোলে মোহিত। শরৎ মানেই তো রোদ মেঘের লুকোচুরি খেলা। কখনো কড়া রোদ, ক্ষণিকেই আকাশ জুড়ে কালো মেঘ ছেয়ে যায় ঝুম বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস দেখলেই কৃষক কৃষানি ব্যস্ত হয়ে পড়ে। তড়িঘড়ি করে গুছাতে থাকে শুকুতে দেয়া খড় বা ধানের নাড়া। কৃষানি জড়ো করায় ব্যস্ত।
জড়ো হয়ে গেলে স্তূপ করে তুলে দেয় কৃষকের কাছে, মাথা বোঝাই করে নিয়ে যায় বাড়ির পথে। আশ্বিনী ধান ঘরে তোলা শেষ, ধানের অবশিষ্টাংশ খড় শুকুতে দেয় শরতের রৌদ্রোজ্জ্বল মাঠে ঘাটে। গোখাদ্য হিসেবে খড়ের ব্যাপক চাহিদা, ধানি ফসলের খড় বিকিয়ে বাড়তি আয়ের উৎস, তাই তো বাড়তি যত্ন রাখতে হয়। চলুন এবার একটু কাশবনের ভিতরে দেখা যাক। ব্যস্ততম পৃথিবীর সব রেশ কাটিয়ে কাশবনের ভিতরে অন্যরকম এক জগৎ, বাইরের জগৎ থেকে একেবারেই ভিন্ন। নেই মানুষের পায়ের ছাপ, নেই কোনো অনুপ্রবেশ। আছে নানা জাতের পাখি আর গোসাপ, সাপ, গিরগিটি সহ নানা সরীসৃপের আস্তানা। কাশবনের ভিতরে পাখিজোড়া ব্যস্ত নতুন সংসার পাতায়। কিছুদিন হলো ছুটি বেঁধেছে, নতুন স্বপ্ন, নতুন আশা, নতুনের আগমনের প্রস্তুতি। নতুনকে ভালো রাখার জন্য বাসা তৈরিতে ব্যস্ত বাবুই যুগল। পুরুষ বাবুইটি ঠোঁটে সংগ্রহ করে চলেছে কাশফুলের তন্তু। পাশে বসে কিচিরমিচির শব্দে ভালোবাসার গল্পে মুখরিত করে তুলেছে নারী বাবুই। মাঝে মাঝে চিড়িয়ে নেবার ছলে দুজনে বৃষ্টি সুখীর কথোপকথন। কাশফুলের তন্তু তুলোর মতো নরম, কোমল আর উষ্ণ। উৎকৃষ্ট মানের বাসা তৈরিতে এর জুড়ি নেই। কাশফুলের নরম তন্তু দিয়ে কাশের ডগায় ছোট্ট করে বাসা বোনে, যেখানে সাপের মতো সরীসৃপ সহজে পৌঁছতে পারে না। কাশফুল মূলত শনগোত্রীয় এক ধরনের ঘাস। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশফুল ঝাড় বেঁধে ওঠে। তবে নদীর পাড়ি এদের সবচেয়ে বেশি জন্মাতে দেখা যায়। এর কারণ হলো নদীর তীরে পলিমাটির আস্তর থাকে এবং এ মাটিতে কাশের মূল সহজেই প্রসারিত হতে পারে। কাশফুলের আদিবাস রোমানিয়া। দক্ষিণ এশিয়ার প্রায় সব এলাকাতেই কাশফুল দেখা যায়। শরৎ ঋতুতে সাদা ধবধবে কাশফুল ফোটে। কাশের ফুল পালকের মতো নরম এবং রং ধবধবে সাদা। বাংলাদেশের সব অঞ্চলেই কাশফুল দেখতে পাওয়া যায়। বাংলায় কাশফুল, হিন্দিতে কাশ, ওড়িয়া ভাষায় কাশানটারি, অসমিয়ায় কহুবা বা খাগড়ি বলে ডাকা হয়। এর উচ্চতা সাধারণত 3 মিটার পর্যন্ত লম্বা হয়। সাদা কাশফুলের মঞ্জরি 15 থেকে 30 সেন্টিমিটার লম্বা। ঘাসের মতোই এর মূল গুচ্ছ, পাতা সূক্ষ্ম ও সোজা রেখার মতো।
গাছটির চিরল পাতার দুপার্শ্ব খুবই ধারালো, লম্বায় আধা থেকে 1 মিটার পর্যন্ত, চওড়া 6 থেকে 15 সেন্টিমিটার। আজ আমরা যে স্থানে অবস্থান করছি এটি হচ্ছে পুরাঞ্চর গ্রাম। নরসিংদী জেলার সর্বশেষ এ গ্রাম পুরাঞ্চর। পুরাঞ্চরের পরেই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের শুরু। পুরাঞ্চর হতে গোপালদি, বারুদি হয়ে সোনারগাঁও বন্দর যতদূর যাওয়া যায় কাশফুলের বিস্তৃতি ততই বেশি। পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা। মেঘনার পাড়ে কাশবনে ছেয়ে থাকে বছরের এই সময়টাতে, শরতের শুরু হতে শেষ অবধি। মেঘনার পাড়ে প্রচুর সঞ্চহ নানা ঘাস জন্মায়। সেই ঘাস খেতে প্রতিদিন গরু দিয়ে যায় রাখালেরা। গরুর পাল ঘুরে বেড়ায় কাশবনের ভেতর ও মেঘনার তীর ঘেঁষে। তাজা ঘাস, কাশবনের শন আর তৃষ্ণা নিবারণের জন্য মেঘনার টলবলে পানি। এভাবেই চলতে থাকে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। মেঘনা পাড়ি দিয়ে বয়ে আসা দমকা বাতাসে কাশফুলের তন্তু তুলোর মতো উড়তে থাকে। দেখে মনে হয় কাশবনে তুষারপাত হচ্ছে। কাশফুলের তন্তু উড়ে যাবার সাথে সাথে জানান দিয়ে যায় শরতের বিদায় লগ্ন এসে গেছে। টানা 2 মাস অবহেলা অনাদরের মাঝেও কাশফুল তার সৌন্দর্য বিলিয়ে গেছে প্রাণ খুলে। বিদায় বেলায় শরীরের সব সৌন্দর্য বিলিয়ে দিয়ে নিজেকে উৎসর্গ করে শেষ পারের মতো প্রকৃতিকে বিলাসিতায় ভরে তোলায়। মাঠে ঘাটে পথে প্রান্তরে ঘাসে ঘাসে বিছিয়ে থাকে কাশফুলের শেষাংশ। শেষ বেলায়ও নেচে নেচে বিদায় দেয় প্রকৃতিকে। বুকে এক আশা, নতুন করে পুনর্জন্ম হলে আবারও দেখা হবে আগামীতে, নতুন এক শরতের রৌদ্রোজ্জ্বল কিংবা আকাশের মেঘের লুকোচুরি খেলার মেঘাচ্ছন্ন দিনে। যাবার বেলায় গুনগুনিয়ে বলতে থাকি, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে।